স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছি তোফাল আহমদ। 2 বছর আগে এই সময়ে রাজপথ ছিল তরুণ বিপ্লবীর রক্তে রঞ্জিত। ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র পরিচালনার ভার এখন নির্বাচিত সরকারের হাতে, কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ যেন মিলছে না। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, গত 5 মাসে কিছুই বদলায়নি, শুধু প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া। একইভাবে এনসিপির সাবেক নেত্রী গণঅভ্যুত্থানের সামনের সারির মুখ তাসনিম যারা বলেছেন, 2 বছর পর মনে হচ্ছে আমরা পেছনের দিকে হাঁটছি। কেন এই হতাশা? এ নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির এমপি হেলেন জেরিন খান এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। শুরুতে হেলেন জেরিন খান, আপনার কাছে আসি যে জুলাই গণঅভ্যুত্থানের পর প্রত্যাশিত পরিবর্তন যে আসেনি, আমি যাদের কথা বললাম এর পাশাপাশি অনেক সাধারণ মানুষও একই মত পোষণ করেন। আপনি মানে এই যে হতাশা মানুষের মনে, কেন এই হতাশা দিন দিন বাড়ছে, কেন প্রত্যাশিত পরিবর্তন আমরা আনতে পারিনি, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে এবং সহ আলোচক হিসাবে মনিরা শারমিন এসছেন, ওকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, সংগ্রামী মহাসচিবের কথার সাথে দ্বিমত পোষণ তো করার কোনো সুযোগ নাই, কিন্তু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে যেটা বলছি, আমি কিন্তু একদমই হতাশা মানে কি বলবো, হতাশার কথা বলতে চাই না। আমি অনেক আশাবাদের কথা বলতে চাই। আমি আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি সেটা হলো যে, দেখেন, এখন আপনি সবচেয়ে উন্নত দেশে যদি যান, আপনি আমেরিকায় যান কিংবা আপনি যুক্তরাজ্যে যান, জাপানে যান, যেখানেই যান না কেন, কিংবা গণতন্ত্রের আমরা যেই রাষ্ট্রগুলো বলি, বিশেষ করে আমেরিকা, যুক্তরাজ্য আর হলো ইন্ডিয়া, এগুলোতে তো আমরা তো মানে পূর্ণ গণতন্ত্রের জায়গাটা আমরা দেখি। তো সেই জায়গায়ও যান, সেখানেও কিন্তু দেখবেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, সাধারণ মানুষের কাছ থেকে জিজ্ঞাসা করেন, তাদের এক বুক হতাশা। হ্যাঁ, কারণ কি, মানুষের প্রত্যাশা কখনোই পরিপূর্ণ, একেবারে 100% পরিপূর্ণ হয় না। প্রত্যাশা সবারই থাকে। সেই দিক থেকে আপনি একটা 5 মাসের সরকার বলেন, কিংবা গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন যে সরকারটি ছিল, তাদের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, সেই জায়গায় তো মানুষের প্রত্যাশা এখন পর্যন্ত পূরণ হয়নি। আর 5 মাসের পর একটা সরকার, 5 বছরের সরকারের 5 মাস হলো, সেখানে তো একেবারেই হবার কথা না। যেটা আমাদের মাননীয় মহাসচিব যেটা বলেছেন সেটা হলো যে, দীর্ঘ 17 বছর আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, এবং এই প্রতিষ্ঠানগুলা সত্যিকার অর্থে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় মনে হয়েছে আরও বেশি মানে এগুলা কলুষিত হয়েছে কিংবা আরও বেশি দুর্বল হয়েছে। তো সেই জায়গা থেকে আপনার পুনরুদ্ধার করা কিংবা সঠিক জায়গায় নিয়ে আসা, সেই জায়গার আমি মনে করি আরও সময়ের ব্যাপার। এবং সেই প্রতিষ্ঠানগুলোকে সামনে রেখেই উনি বলেছেন, আমার মনে হয় যেটা, যে এখনও সেই দুর্নীতি, সেই অব্যবস্থাপনা এগুলা কিন্তু রয়ে গিয়েছে। তা আমি মনে করি কি, যে 17 বছর আপনি জানেন প্রশাসনে, আমি তো উট করে, বা এখন আমি যদি চাই যে পুলিশ প্রশাসন বলেন, সিভিল প্রশাসন বলেন, কিংবা বিচারালয় বলেন, এখন আমরা যদি চাই যে 17 বছরের মধ্যেই সব কিছু করা, তাহলে তো আপনাকে নিয়োগ দিতে হবে। আপনার পক্ষে কি এই 5 মাসে আমরা দিতে পেরেছি? মানে ধরেন, একদম সচিব থেকে শুরু করে যুগ্ম সচিব পর্যন্ত আপনার তো অনেকগুলা ধাপ, এটা করতে তো আমার মনে হয় তো 5 বছর না 10 বছর লেগে যাবে। কাজেই এইগুলা পুনরুদ্ধার করতে সময় লাগবে, এটা একবার। কিন্তু আমি যেখানে আশাবাদী সেটা হলো যে, দেখেন যে এই 5 মাসের যেটা হয়েছে, আমরা একজন এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। আমরা একজন এমন প্রধানমন্ত্রী পেয়েছি যিনি নিজে নিচ্ছেন না, গাড়ি নিচ্ছেন না, বাড়ি নিচ্ছেন না, সিম্পল জীবনযাপন করছেন, প্রোটোকল নিচ্ছেন না। ইভেন আপনি যে অন্যান্য যে মন্ত্রীরা আছে তাদের যে প্রোটোকল ছিল সেটাও তিনি কাট করে দিয়েছেন। এমন একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যিনি বিদেশে সফরে, যেখানে প্রায় 150 থেকে 200 লোক সফর সঙ্গী হতো, সেখানে তিনি 27-28 জন নিয়ে যাচ্ছেন। তো এমন একজন মানে প্রধানমন্ত্রী পেয়েছে যিনি প্রতিটা দিন তো
তিনি অফিস করছেনই কর্মদিবসে, এবং দেখা যাচ্ছে যে ছুটির দিনও কিন্তু করছেন, এবং তার করার সাথে সাথে কিন্তু অন্যান্য মন্ত্রীরাও করছে এবং এমপিরাও করছে। আরেকটা বিষয় হলো, আপনি দেখেন যে সাথে সাথে উনি শুধুমাত্র নিজের জিনিসগুলোই কাটেল করেন নাই, উনি কিন্তু প্রথমে এসে ডিক্লারেশন দিলেন সমস্ত এমপি মন্ত্রীরা কেউ বাড়ি নেবে না, গাড়ি নেবে না। এইগুলো কিন্তু আমাদের অনেকগুলা পজিটিভ ধাপ। তা আমি মনে করি কি যে এইগুলো, আরেকটা হলো যে যেটা আমি বলতে চাই যে বিরোধী দলের টুকটাক অভিযোগ আছে, যেমন ধরেন সিলেটে যেটা হয়েছে ওইটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু এইটুকু আমরা বলতে পারি যে এই 5 মাসে আমরা কোনো আয়নাঘর দেখি নাই, এই 5 মাসে আমাদের গুম হয় নাই, এই 5 মাসে আপনি বলতে পারবেন না বিরোধী দল নেতাকর্মীরা স্বাধীনভাবে বাসায় ঘুমাতে পারে নাই, এই ধরনের অভিযোগগুলো। কিন্তু এই 5 মাস আপনি বলতে পারবেন না যে বিরোধী দলের নেতারা আপনার কোনো সমাবেশে কিংবা কোনো ইসে গিয়ে ওই ধরনের বিরাট কোনো, একমাত্র সিলেটের ওইটা ওই ঘটনাকে কেন্দ্র ছাড়া। তো এগুলো কিন্তু সবই পজিটিভ দিক, তবে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সময় লাগবে, সেটা আমি মনে করি। আমার মনে হয় ওই জায়গা থেকেই আমাদের সংগ্রামী মহাসচিব একটু হতাশা প্রকাশ করেছেন, সেটা হলো প্রশাসনের দিক থেকে। যে আপনি দেখেন যে প্রশাসনটা আমরা এখন পর্যন্ত, এটা কিন্তু ঠিক যে এখন পর্যন্ত কিন্তু সেই আমূল পরিবর্তন হয় না। নতুন নিয়োগ নিয়েও অনেক সমালোচনা আছে, সেই প্রশ্ন অবশ্য পরে আমরা আসব। নতুন নিয়োগ তো অ্যাকচুয়ালি দেওয়াই হয় না, যেটা দেওয়া হয়েছে টেম্পোরারি, সেই বিষয়ে আমরা আসব। আচ্ছা, জাস্ট আমি একটু মানে আপনাকে মানে ডিসক্লেইমার দিয়ে রাখলাম। ধন্যবাদ হেলেন জেন খান, আমরা আবারও আসবো আপনার কাছে। মনিরা শারমিন, আপনাদের চোখেই স্বপ্ন দেখেছিল দেশের মানুষ, হয়তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় নেই এই মুহূর্তে, কিন্তু মানে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসেবে আপনার কি মনে হয় যে আসলে আমরা কি পরিবর্তন এই সমাজে করতে পারলাম? আর মানুষ যে হতাশ হচ্ছে সেই জায়গায় আশার আলো আপনি দেখতে পান কিনা? কেননা রাষ্ট্র পরিচালনায় সরকার এবং আপনার তো বিরোধী দলে আছেন, সরকার এবং বিরোধী দল উভয়েরই তো সুশাসন আনার দায়িত্ব। ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক জেরিন আপাকে শুভেচ্ছা। প্রথমত আমি মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছেন, ওনার পার্সপেক্টিভ ভিন্ন হতে পারে, বাট আমি ওনার কথার সাথে একমত। শুধু তারেক রহমান ছাড়া খুব বেশি পরিবর্তন আমি আসলে দেখতে পাচ্ছি না এখানে। আমি যদি বলি যে তার আগে একটা কথা বলে রাখি যে আপনি যেটা বললেন যে জুলাই গণ অভ্যুত্থানের প্রধানতম বা স্টেক হোল্ডারের কথা বললেন, এনসিপি কখনোই নিজেদের প্রধানতম স্টেক হোল্ডার বা এই জায়গাটা মনে করে না। আমরা মনে করি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে যারা আমাদের মধ্যে নাই, শহীদরা এবং শহীদ পরিবার এবং তারপর আহত, এবং এর পরবর্তীতে অবশ্যই রাজনৈতিক দলগুলো যারা তাদের নিজেদের ব্যানার রেখে আসলে একটা অরাজনৈতিক ব্যানারে এসেছিল, তাদের এই সদিচ্ছা তো ছিল। এই সদিচ্ছা না থাকলে হয়তো গণ অভ্যুত্থান সফল হতো না, আমি ক্রেডিটটা সবসময় দিতে চাই। হ্যাঁ, অবশ্যই গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কারণ একদম সামনে থেকে নেতৃত্ব দানকারী যে তরুণরা, তাদের মধ্যে একাংশ আমাদের সাথে অবশ্যই আছে এবং এনসিপির নেতৃত্ব স্থানীয়। এখন জনাব তারেক রহমানের এই গুড জেস্টার ছাড়া আমি আসলে খুব বেশি পরিবর্তন দেখতে পাই না। খুব গুড জেস্টার বলতে উনি খুব সাধারণ পোশাক আশাক পরছেন, উনি প্রোটোকলের গাড়ি বাদ দিচ্ছেন, উনি হেঁটে অফিসে যাচ্ছেন, ঠিক সময় মতো অফিসে যাচ্ছেন, সময়ের আগেই অফিসে ঢুকছেন এবং সবাইকে নিয়ে ঢুকছেন। এই যে ওনার পিয়ার যে স্ট্র্যাটেজিটা, সেটা খুব ভালো। মানে এটা জাস্টিন ট্রুডো ভাব আছে, এটা ভালো, এটা ভালো লাগে। কিন্তু এছাড়া ধরেন রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন আমি দেখি না। এবং আমরা গত 15 বছরে যেরকম দেখেছি যে আবরার ফাহাদ বাক স্বাধীনতার জন্য একটা স্ট্যাটাস দেওয়ার জন্য তাকে মানে হত্যা করা হয়েছে এবং হত্যার পক্ষে কিন্তু মতোৎপাদন করা হয়েছে যে সে কেন এই ধরনের কথা বলবে, কেন ভারত বিরোধী কথা বলবে। তো আমি কিন্তু এটার খুব বেশি দেখি না, মানে অ্যাবারেশন এখন দেখি না। কারণ এখনও আমরা দেখি যে শুধুমাত্র কথা বলার জন্য বিরোধী দলের উপরে বা বিরোধী মতের উপরে যেভাবে করে হামলার সংস্কৃতি তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য খুবই সুখকর না, এবং এটা একটা অশনি সংকেত, এবং এটা আমাদের একটা অন্ধ গণতন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। অন্ধ গণতন্ত্র কেন বলছি? চোখের বিনিময়েও তো আমরা বাক স্বাধীনতাটা পাচ্ছি না। আমি যখন বলছি, আমি যেই সময় কথা বলছি, তখন আমাদেরই এক সহযোদ্ধা আলিফ চৌধুরী, সে হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি এবং তার একটা চোখ নাই, একটা চোখে সে কখনোই দেখতে পারবে না। তার বয়স 18 এবং সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তার যদি পারিবারিক অবস্থা বলি, সে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান।
এই 5 আগস্ট পরবর্তী সময় এই ধরনের তরুণ যারা একেবারে ছাপোষা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানরা, তারা বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন দেখেছে, ভেবেছে যে না, তার মানে এই হামলা মামলার এই সংস্কৃতি, বা আমি যে রাজনীতিটা করতে চাই, আমি হয়তো একটা রাজনৈতিক দল হয়তো আমাদের তারা বেছে নিয়েছে যে এই দলে অন্তত এই হামলার সংস্কৃতি হয়তো হবে না, এরা হয়তো এই হামলা মামলার রাজনীতি করবে না, এরা হয়তো বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে এবং একটা স্মার্ট পলিটিক্স যেটাকে আমরা বলি এবং পরিবর্তনের রাজনীতি করবে। কিন্তু এই তরুণদের আসলে আমরা সেই জায়গাটা দিতে পারলাম কিনা এবং সেখানে আমরা হতাশ করছি কিনা, আমি ব্যক্তিগতভাবে হতাশ। অন্তত এমন মানে এই কারণে হতাশ যে যখন আসলে এই প্রায় 72 ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে এই হামলার, জড়িতদের চিহ্নিত আপনারা সাংবাদিকরা আপনাদের কাছেই ফুটেজ আছে, এবং আমার মনে হয় যে প্রথমবারের মতো আমরা একটা সংস্কৃতি দেখছি এরকম, সবসময় যখন দেখবেন হামলাকারী যারা, তারা কিন্তু মুখ লুকিয়ে থাকে, কিন্তু আমরা এই প্রথমবারের মতো দেখছি হামলাকারীরা সগৌরবে সোল্লাসে তারা ফেসবুকে পোস্ট করছে এবং ভিডিওগুলো তাদের পক্ষ থেকে পোস্ট করা হচ্ছে। কারণ এটা একটা কারণ হতে পারে, যারা আসলে সন্ত্রাসগুলো করে তারা জানে যে সন্ত্রাস করার জন্য তাদের কোনো পেনাল্টির বিষয়ে থাকবে না, দলীয়ভাবে কোনো তাদের কোনো বার্তা দেওয়া হবে না বা তাদের বহিষ্কার করা হবে না, অথবা এটার জন্য তারা পুরস্কৃত হবেন। সুতরাং এই যে একটা আবার সেই আমরা শিক্ষাঙ্গনে সন্ত্রাস এবং ছাত্র সংগঠনকে আবার একটা মানে সরকারি দলের পেটোয়া বাহিনী হিসেবে তৈরি করার যে প্রবৃত্তি দেখছি, সেটা কিন্তু পরিবর্তন হয় নাই। গুমের কথা আপা বললেন, কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ বলছে একটা গুম কিন্তু হয়েছে, মিরাজ শেখ, তার বাড়ি মংলা, তার ব্যাপারে কিন্তু এখনো আমরা কোনো কিছু আমরা জানি না সে কোথায়, তাকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, সেই আগের সংস্কৃতি। এবং বাংলাদেশের প্রাতিষ্ঠানিক দলীয়করণের যে ভুক্তভোগী আমরা এই মুহূর্তে, সেটাও কিন্তু কোনো পরিবর্তন হয় না। আমরা দেখেছি যে একেবারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে করে দলীয়করণ হয়েছে, এগুলো কি সত্যিকার অর্থে এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না? আমরা যারা এই তরুণরা গত 7-8 বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রনেতা হিসেবে পরিচিত হয়েছি, আমরা এই বারবার করে এই পরিবর্তনের কথাগুলো বলেছি। আপনার মনে থাকবার কথা, শুধুমাত্র এই সময় না তো, 2024-এ তো আমাদের আসলে এটা হয়তো ফলাফল, কিন্তু আমাদের যে লড়াইটা ছিল, আপনার মনে থাকবার কথা 2018 সালে যখন নিরাপদ সড়ক আন্দোলন ছিল, তখন কিন্তু একটা কথা খুব প্রচলিত হয়েছিল ওই আন্দোলন থেকে, সেটা হচ্ছে রাষ্ট্রের মেরামত চলছে, রাষ্ট্র সংস্কার চলছে। এই সংস্কারপন্থী যে তরুণরা, তারা কি এখন গণ অভ্যুত্থান পরবর্তী একটা নির্বাচিত সরকারের কাছ থেকে সেই সংস্কারের জায়গাটা পাচ্ছে কিনা, বা রাষ্ট্র মেরামতের কোনো ধরনের ইঙ্গিত তারা পাচ্ছে কিনা? যদি তারা পেত, তাহলে কিন্তু এই হতাশার যে সংস্কৃতিটা, বা আমরা দেখছি যে সরকার দলও এখন হতাশ, তো এই জায়গা থেকে আমার মনে হয় যে বিরোধী দলের হতাশা হওয়ার যথেষ্ট কারণ আছে, কিন্তু সরকার দলও তো খুব বেশি আসলে খুশি না। সুতরাং এই পরিবর্তনটা আসলে সত্যিকার অর্থে আমরা পাইনি। ধন্যবাদ। বিএনপির তরফ থেকে এই যে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জে যে ঘটনা ঘটেছে, অফিসিয়ালি কি নিন্দা জানানো হয়েছে? আপনি দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু বিএনপি কিন্তু আমরা জানি না যে অফিসিয়ালি নিন্দা জানিয়েছে। দেখুন, আমরা কিন্তু যেটা চাই, আমরা একটা ব্যাপক পরিবর্তনের কথা বলেছি, তাই না? তো ব্যাপক পরিবর্তন করতে গেলে যদি সেই আওয়ামী লীগ স্টাইলই করি, আমরা যেমন কোনো একটা ঘটনা হলেই হয় কি, যে ধরেন এনসিপি বিএনপিকে ব্লেম দিয়ে দিল, আবার আমরা এনসিপিকে ব্লেম দিয়ে দিলাম, এটা তো সেই পুরানো কালচার। আপনার যেটা হয়, ইভেন আপনি আমেরিকাতে যান, আমেরিকায় তো একটু ক্রাইম হয়, উন্নত যে যতগুলো দেশ আছে, সেখানে দেখবেন যে কোনো একটা ক্রাইম হলে সাথে সাথে কিন্তু কোনো ব্লেম গেম হয় না, তারা ওটা ইনভেস্টিগেশন করে প্রপারলি যে সত্যিকারী অপরাধী তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় কিংবা আইনের আওতায় আনে। আপনাকে ঠিক সেই কাজটাই করতে হবে। বিএনপির পক্ষ থেকে দুঃখ প্রকাশও করবে না, বিএনপির পক্ষ থেকে সন্তোষ প্রকাশও করবে না, বিএনপি ওই কাজটি করবে কিংবা বিএনপির সরকারটি ওই কাজটি করবে যে অপরাধী, প্রকৃত অপরাধী, তাকে শাস্তির আওতায় আনবে। এই কাজটি করবার জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সেই পুরনো কালচারটা আবার যদি বিএনপির কাছে চান, সেইটা কিন্তু আমি মনে করি যে আমাদের এই 17 বছর এবং জুলাই অভ্যুত্থানের স্পিড না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা সবসময় যেটা একটা বিরাট চেয়েছিলাম, পরিবর্তন চেয়েছিলাম। কি পরিবর্তনটা চেয়েছিলাম? মানে পরিবর্তনটা হলে এরকম যে শুধুমাত্র গণতন্ত্র ফিরে আসবে তা না, গণতন্ত্রের সাথে সাথে একটা কালচারাল প্রোগ্রাম, মানে একটা উন্নত সংস্কৃতি থাকবে রাজনীতিতে। সেটা যেমন ধরেন শেখ হাসিনা কী কারণে সবচেয়ে ধরেন সে, আমি বলবো 14 বলেন, 18 বলেন, 24 বলেন, এই নির্বাচনের করার চাইতেও সে মানুষের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত হয়েছে তার বেফাস বক্তব্যের জন্য। তা আমরা কিংবা ওবায়দুল কাদের বলেন, শামীম ওসমান বলেন, এরা সবচেয়ে ঘৃণিত কেন? তাদের বেফাস বক্তব্যের জন্য। এবং
আপনার কথা যে কত রকমের ভয়ঙ্কর হতে পারে সেটা তো আমরা রাজাকারের বাচ্চা না, সেগুলো কমেছে, কি জানি, কিন্তু মুক্তির সংসদে যোদ্ধারা আমরা তো পারবেন না রাজা। সংসদে তো আমরা আপনার যদি সেই কালচারটাই যদি আমরা তার চেয়ে তো জঘন্য, কারণ ওইটা তো আমি মনে করি ওইটা কথা অশালীন বলতো কিন্তু গালিগালাজ করতো না। এখন যেটা হচ্ছে এইটা কিন্তু আমি মনে করি এই জায়গাটা আমাদের তরুণ প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসা আমি মনে করি এই সরকারের চরম দায়িত্ব। যে চেহারের কথা বলছে না মাননীয় প্রধানমন্ত্রী, ওনার আচার আচরণ, শুধু উনি না, ওনার মা আমাদের মাননীয় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের কাছে অনেকগুলা তার গণতন্ত্রের প্রতি আস্থা কিংবা তার দেশপ্রেম তার চাইতো তার বেশি জেচ্চার কিংবা তার শালীনতা, তার কথাবার্তার এইটাকে কিন্তু মানুষ সবচেয়ে বেশি কিন্তু এতে দেশের পরিবর্তন কিংবা তার সারা জীবন এটা কিন্তু সবচেয়ে বেশি বিশেষ করে আলোচিত হবে। দলীয় নিয়োগ, আপনি নিয়োগের কথা বলছিলেন যে 12টি কর্পোরেশন এবং সংস্থার যে নিয়োগ হলো, অতীতে কিন্তু এভাবে হবে না তো, অতীতে দলীয় লোকদের এভাবে নিয়োগ দেওয়া হয়নি। এবং দলীয় লোক দিলে কি হয়, আব্দুল হাই বাচ্চুরা কিন্তু দেখিয়ে গেছে যে বাংলাদেশে দলীয় লোকদের সরকারি পদে নিয়োগ দিলে কি হয়। আপনি আব্দুল হাই বাচ্চুর সাথে এই নিয়োগগুলো দয়া করে একটু তুলনা করবেন না। নাম্বার 1 কেন করবেন না? দেখেন আব্দুল হাই বাচ্চু কিন্তু একটা করাপ্টেড লোক ছিল, আর এখন দলীয় নিয়োগ যারা দিয়েছে, আপনি আবারও কিন্তু আমি সেই উন্নত দেশে যাই, উন্নত দেশে দেখেন যে আপনার সরকার পরিবর্তনের সাথে সাথে টোটাল প্রশাসনটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো কী কারণে হয়? কারণ সে যাতে স্বাধীন মানে তার যে চিন্তা চেতনা সেটা সুন্দরভাবে করতে পারে, অ্যাপ্লাই করতে পারে, কার্যকরী করতে পারে। সেই কারণে আমার মনে হয় কি এখন নতুন করে একটা চিন্তা করার একটা বিষয় আছে, কারণ এইটা নিয়ে কিন্তু আমরা একটা বিরাট অযথা সময় টাইম পাস করি, কে দলীয় কেই। তার চাইতে দেখতে হবে যে দলীয়র চাইতেও কে দুর্নীতিবাজ, কে অপরাধী, এইটা যদি আমরা দেখি, একজন দলীয় লোক যদি সে সৎ হয়, সে যোগ্য হয়, সে দক্ষ হয়, তাহলে সে কেন মূল্যায়ন পাবে না কিংবা সে একটা চেয়ার পাবে না বলেন? আর এই জায়গায় তো আপনি জানেনই যে এই 17 বছর যে ফ্যাসিস্ট সরকারটি ছিল, তারা 17 বছর কিন্তু তাদের দলীয় কাজ করে নাই। তারা যেটা করেছে টোটাল প্রশাসনটাকে তারা অ্যাবসুলেট করেছে একেবারেই। প্রশাসনে আপনি মনে করেন RS সব ক্ষতি মানে একদম পরীক্ষা নিরীক্ষা করে তাদের লোকজন কিন্তু নিয়োগ দিয়েছে। এখন কিন্তু আমাদের সরকারটি আসার পরে আপনারা মাননীয় মহাসচিব কিন্তু এই কথাটাই আসলে উনি বলতে চেয়েছেন যে সব কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে মূলত মানে কোনো কিছুরই পরিবর্তন হয়নি, পরিবর্তন শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী হয়েছে। উনি ওইটাই বলতে চেয়েছেন, প্রশাসনটাকে আমরা যদি পরিবর্তন করতে না পারি, আমরা যতই ভালো ভালো কথা বলি না কেন, যতই ভালো ভালো উদ্যোগ নেই না কেন, সব কিন্তু স্লো হয়ে যাচ্ছে। এই জায়গাটা আর স্লো হয়ে গেলে তো রাজনীতিটা কি করবে? স্লো হয়ে গেলে তো আপনি বুঝেনি, এটা দায়িত্ব কিন্তু যারা সরকারে আছে তাদেরকেই নিতে হবে, সেখানে কিন্তু অন্য কেউ নেবে না। কাজেই এই প্রশাসনটাকে স্পিডলি চালানোর জন্য, কারণ আমরা তো কমিটমেন্ট করেছি 1 বছরের মধ্যে আমরা কিন্তু মানে প্রায় 1 কোটির মতো নাগরিককে আমরা দেব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। আমরা বলেছি যে 1 বছরের মধ্যে আমাদের অর্থনীতিকের ব্যাপক আমূল পরিবর্তন করব, 1 বছরের মধ্যে প্রশাসনকে আমরা ঢেলে সাজাবো। এগুলো তো আমাদের কমিটমেন্ট। কাজে এগুলো আমাদের করার জন্য কিন্তু আমাদের স্পিডলি কাজ করতে হবে। সেই কারণে এটা কিন্তু এমন না যে একদম দীর্ঘদিনের জন্য করা হয়েছে, এটা একটা টেম্পোরারি নিয়োগ দেওয়া হয়েছে যাতে আমরা কি বলবো, ট্রেন যে সাইড লাইনে আছে কিংবা ট্রেন যে বের হয়ে গিয়েছে সেখান থেকে আমরা সঠিক জায়গায় এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী আপৎকালীন সময় আপৎকালীন সময়ে কিছু লোককে নিয়োগ দিয়েছেন। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে এগুলা আমরা যখন কিছু লোক বলতে বিশ্ববিদ্যালয়গুলোতে উদাহরণ দিলে অনেক উদাহরণ দেওয়া যাবে, আমরা আপনার যুক্তিটা মানে নিচ্ছি, কিন্তু কথা হচ্ছে যে এই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়োগ তো আসলে কম হয়নি, অনেক নিয়োগই কিন্তু হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে করার কি ছিল বলেন? বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি জানেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সব জামাত ইসলাম বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ করে দিয়েছে। তো এখন কিন্তু আপনি দেখেছেন যে ওই জায়গায় কি ব্যাপক হারে, আপনি রাজশাহী ইউনিভার্সিটি দেখেন না,
ওই যে সালাউদ্দিন আম্মা কিভাবে টিচারদেরকে হ্যাস্তন্যস্ত করছে, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে দেখেন না, এক এক সংসদের, ঢাকা ইউনিভার্সিটির সংসদের এক নেতা, সাধারণ লোকজন তো দূরে থাকুক, একজন হিজড়াকে নিয়ে কি ঘটনা ঘটাচ্ছে, তারপর মেয়েদেরকে নিয়ে কি রকমের নাজেহাল বিভিন্ন সময় হতে হচ্ছে। তো এই জায়গায় আলটিমেটলি যাই করুক না কেন দায়িত্ব কিন্তু সরকারের উপরেই পড়বে। সেই কারণে সরকার কিন্তু এই পদক্ষেপগুলো নিতে হচ্ছে, বিকল্প কিছু ধন্যবাদ হেলেন জেন খান। মনে শারমিন, আপনার কি যে হেলেন জেন খান যে কথাগুলো বললো, যে এই যে তাদের যে প্রতিশ্রুতিগুলো 5 মাস অলরেডি হয়ে গেছে, গ্যাস সংকটে দেশের শিল্পগুলো যেখানে বন্ধ হচ্ছে, কর্মসংস্থানের প্রতিশ্রুতিগুলো কি আপনার কাছে ফাঁকা বলে মনে হয় না? মানে সরকার যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এগুলো আদৌ বাস্তবায়নযোগ্য, আপনি কি মনে করেন? দেখেন, সরকারের তো অনেক কথাই বা তারা যে সময়টা চাচ্ছে, সুশাসন বলেন বা অন্যান্য জন্য, আর কত সময় দিলে মনে হয় যে তাদের জন্য, আপনারা আর কত সময় দিতে চান? বিরোধী দল হিসেবে তো আপনারা তো রাজপথে আছেন। না, মানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রথমবারের মতো আমরা দেখলাম যে বিরোধী দলের পতনের জন্য আন্দোলন হচ্ছে আর কি। গতকালকে আন্দোলন হয়েছে আমাদের ইশরাক ভাই ওনার নেতৃত্বে আর কি। তো বিরোধী দলের জায়গা থেকে আমি যদি বলি যে সরকারের অনেক কিছুই ফাঁকা বলি, কারণ এই যে ওনারা যে সময় চেয়ে নিচ্ছেন, কিছুদিনের জন্য প্রশাসক বসাচ্ছেন, এবং এই যে কিছুদিনের জন্য বাংলাদেশের গভর্নরকে মপ করে তাড়ালেন, তারপরে আবার এমন গভর্নরকে বসালেন যারা আবার তাদের দলীয় নির্বাচন কমিটির সদস্য, তারপরে ধরেন এই যে নির্বাচন কমিশনে যাকে খুব বিতর্কিত হচ্ছে নাকি, যেই রিটায়ার্ড যুগ্ম সচিবকে বসানো হয়েছে এবং শামসুজ্জামান, তো তিনিও আবার কিভাবে করে জানি কোইন্সিডেন্টলি হয়তো দলীয় হয়ে গেছে। তো আবার দেখেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে করে একেবারে ভিসি থেকে প্রক্টর পর্যন্ত একেবারে সব জায়গা, প্রশাসনিক সব জায়গাগুলোতে নিজেদের লোক বসানো, এগুলো আসলে মানে তাদের নিজেদের কমিটমেন্টের সাথে, আমি জনগণের সাথে কমিটমেন্ট বাদ দেন, আপনি জনগণের সাথে কমিটমেন্ট তার পরে নিজেদের দলের সাথে নিজেদের কমিটমেন্ট যেটা, সেটাই ভঙ্গ করছেন তারা। দেখেন, উনি প্রশাসক বসানোর কথা আমি যদি বলি, ওনাদের 31 দফার 18 নম্বর দফায় ওনারা বলে রেখেছেন যে রাজনৈতিক প্রভাবমুক্ত মানে স্থানীয় সরকার। কোথায় রাজনৈতিক প্রভাব মুক্ত? তো ওনারা এসে প্রথমেই রাজনীতির লোক, ওনাদের নিজেদের লোক, দলীয় লোক ওনারা বসালেন, এবং দেখা গেল যে ওনাদের দফায় বলা আছে, এই 18 নম্বর দফায় বলা আছে যে মৃত্যুজনিত কারণ ছাড়া ওনারা আসলে এই প্রশাসক আসলে ওনারা অপসারণও করবে না, নিয়োগও দিবেন না। কিন্তু দেখা গেল যে না, এটা আসলে ওনারা বাস্তবায়ন করলেন না। এবং দেখেন এই জায়গাগুলোতে আপনি যদি বলেন গ্যাস সংকট, এই সংকটের ব্যাপারে তো আসলে বিশেষজ্ঞদের মতামত আমরা শুনছি, তারা তো বহুদিন ধরে বলছেন, মানে তারা তো এই অ্যাওয়্যার করছেন সরকারকে অনেক দিন ধরে, কিন্তু তারা তো আসলে একটা গ্রুপ অফ পিপলকে তারা হচ্ছে আমি যদি বলি যে তারা সেই ব্যবসা করতে দেওয়া বা সিন্ডিকেটটাকে একটু লাভবান করতে দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে তারা আসলে কাজ করে যাচ্ছে এবং সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আপনি দেখেন এখানে ধরেন লং টার্ম কোনো চিন্তা হয়েছে কিনা এই গ্যাস সংকটের জন্য, লং টার্ম কোনো আপনি চিন্তা দেখবেন না। তো যদিও রিসেন্টলি ওনারা একটা মিটিং করেছেন, সেখানে ওনারা বলছেন যে ওনারা লং টার্ম কাজ করবেন। এখন এই জায়গাগুলোতে প্রথমত যেই সংস্কারের যে জায়গাগুলো ছিল কোনোটাই আসলে সংস্কার হয় না, এটা জাস্ট একটা হাত বদলের রাজনীতি হচ্ছে। এর আগে আওয়ামী লীগ যেভাবে করে চালিয়েছে এবং এখন সেই বিএনপি সরকার সেভাবে করেই চালাচ্ছে। দুর্নীতি কি কোনোটা বন্ধ হয়েছে? এখন দুর্নীতি কারা ধরবে? দুদক ধরবে, কিন্তু দুদকের চেয়ারম্যানটা তো তাদের দলীয় লাগবে। আর দেখেন যে অধ্যাদেশগুলো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়, যেখানে আসলে বলা হয়েছে যে কোনো না কোনোভাবে আসলে এই দলীয় প্রভাবমুক্ত রাখা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেখানেও কিন্তু দেখেন তাদের সমস্যা, এবং তারা কিন্তু অধ্যাদেশগুলো বাতিল করলেন। এবং এইভাবে করে যদি আসলে আরও একটু ভালোভাবে তারা অধ্যাদেশটা আনবেন বলে তারা বাতিল করেছেন। এখন এই ভালোভাবের মধ্যে কি আছে জানেন? এই যে প্রত্যেকটা অধ্যাদেশ যে বাতিল করা হয়েছে, দুদকে ওনাদের কমেন্টটা যদি আমি স্পেসিফিকলি বলি, তাহলে ওনারা বলছেন ওখানে যে এখানে সরকারের নিয়ন্ত্রণ থাকবে না, এবং দেখা যাচ্ছে যে যারা আসলে এটা যখন আসলে একটা স্বতন্ত্র কারোর কেউ তদন্ত করবে, ধরেন সরকারি কর্মকর্তাদের তদন্ত করার জন্য অনুমতি লাগবে। পুলিশ যদি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি তদন্ত করতে যায়, তাহলে অনুমতি লাগবে কার? আবার সরকারেরই অনুমতি লাগবে। তার মানে আগেরই বিধান আওয়ামী লীগই করে গিয়েছে। এক্স্যাক্টলি, সেটা আবার মানে সেটা অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেটা হাইকোর্টের একটা রুল দিয়ে সেটা বন্ধ করেছিল, কিন্তু সেটা আবার ফিরিয়ে এনেছে এই সরকার। তো এখন অসুবিধার জায়গা কি জানেন? যে যখন আসলে বিএনপি সরকার বিরোধী দলে থাকে, তখন তারা
একরকম গণতন্ত্র চায় এবং একরকম সংস্কারপন্থী থাকে, কিন্তু যখন আবার তারা সরকারে আসে তখন দেখলাম যে আসলে তারা অন্যরকম হয়ে যায়। যেমন এটা কিন্তু একটা নেটিজেনরা খুব বলছিলেন যে বিপদ কেটে গেলে লোকে বিএনপি হয়ে যায়। আমরা তো আসলে এটার একদম বাস্তবায়িত যে রূপটা সেটা এখন দেখছি। তো আমার মনে হয় যে এই দ্বিচারিতার রাজনীতি থেকে বের হয়ে সত্যিকার অর্থে যে সংস্কারপন্থী রাজনীতি সেটা করা দরকার। আর এটা না করতে পারলে আমার মনে হয় যে নিজেদের সাথে যেরকম এখন কমিটমেন্ট ভঙ্গ হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করবে না আর ভবিষ্যতে এই ধরনের রাজনীতিবিদদের বা এই ধরনের রাজনৈতিক দলগুলো। ধন্যবাদ। আমাদের আরো আলোচনা আছে বিরতির পরে, আমরা একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আমরা বিরতিতে যাওয়ার আগে মনিরা শারমিনের সাথে কথা বলছিলাম, আবারও মনিরা শারমিন আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখলাম যেহেতু জুলাই মাস, আসলে সেই অর্থে জুলাই এক্সটেন্ডেড জুলাই চলছে, আর যদি আমরা তো আসলে বলতে গেলে জুলাইয়ের ভিতরই আছি। জুলাই আন্দোলন নিয়ে সম্প্রতি মানে বেশ কিছু বিতর্ক সামনে এসেছে। আপনাদের এনসিপি নেতৃবৃন্দের ভিতর অনেকে, যেমন রাশেদ খান বা তারপরে ছাত্রনেতা অভিযোগ করেছেন যে আব্দুল কাদের, যে এনসিপির একটি অংশ অভ্যুত্থানের সময় তারা চায়নি যে এই অভ্যুত্থান মোমেন্টামে পৌঁছাক, তাদের ভূমিকা ছিল বিতর্কিত। এবং এই অভিযোগগুলো মানে এনসিপি থেকেও আসলে ওইভাবে স্পষ্ট ব্যাখ্যাও দেওয়া হয়নি, যে বা তারা সে বিষয়ে যৌক্তিক কোনো ব্যাখ্যাও দেয়নি। কেন মানে এরকম অভিযোগ এনসিপির ভিতর থেকে, মানে এনসিপি নেতৃবৃন্দের ভিতর আসছে কেন? অনেকে, যেমন রাশেদ খান, তিনি এখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, এগুলো কি শুধুই রেটরিক? ধন্যবাদ। প্রথমত আমাদের মনে হয় একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে অসুবিধা হচ্ছে এই জায়গা থেকে যে এটা একটা গণ অভ্যুত্থান। হ্যাঁ, গণ অভ্যুত্থানে তো আসলে নানান ধরনের মানুষ যুক্ত হয় না, নানান মতের মানুষ যুক্ত হয়। নেতৃত্বে তো আসলে এরকম অনেক ধরনের মানুষ এসছে। যখন আসলে এইটা জুলাই আন্দোলন ছিল, একটা কোটা সংস্কার আন্দোলন দিয়ে যখন শুরু হয়েছিল, স্বাভাবিকভাবেই কিন্তু আন্দোলনে যেটা হয়, আমরা যে কোনো একটা আন্দোলন মানে তৈরির ক্ষেত্রে আর কি, জমায়েত তৈরির ক্ষেত্রে তো আসলে আমরা নানান লিডারশিপকে পিক করি। নানান ক্যাম্পাসে নানান ধরনের যে গোষ্ঠী আছে, বিভিন্ন গোষ্ঠী থেকে আসলে লিডারশিপ আমরা পিক করে আমরা কিন্তু একটা জমায়েত তৈরি করি যে তোমরা তোমাদের জায়গা থেকে আনো। আমি যদি বলি আমাদের বামপন্থী যে ঘরানা আছে সেখান থেকে লিডারশিপ, তারপরে আমরা আসলে এখানে যদি বলি যে ডানপন্থী ঘরানার যারা লিডারশিপ, তাদের সাথে যোগাযোগ করা হয়। এই যোগাযোগের কিন্তু একটা প্রক্রিয়া থাকে এবং তারপরে কিন্তু নানান ধরনের মানুষ একসাথে হয় এবং কজটার জন্য একসাথে হয়। আমরা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি লাইব্রেরির একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে আমাদের চাকরির পরীক্ষার্থীরা আছে, তো তাদের একটা লিডারশিপ থাকে। তো এইভাবে করে আসলে যখন একটা আন্দোলন শুরু হয়, নানান ধরনের লিডারশিপ কিন্তু একসাথে হয়। তো এটা কিন্তু প্রথমত কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হলেও আমরা কিন্তু জানি যে একটা সময় কিন্তু যখন সমন্বয়কদের যখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লো এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাথেও কিন্তু আমাদের একটা যোগাযোগ ছিল, যদি আমি বলি যে সরকারি বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে যখন এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের যোগাযোগ ছিল। তো যখন আসলে সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া হলো, এরপরে তো আসলে এটা মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা চলে গেছে, তো এইটা তো আসলে তখন অর্গানিক একটা মুভমেন্ট হলো এবং ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে তখনই রূপ নিল এবং আবু সাইদের এই হত্যার পরে। তো আমি এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা গণ অভ্যুত্থান, একটা আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করতে এখানে নানান ধরনের মানুষ যুক্ত হবে, অনেকেরই অনেক ধরনের চাওয়া থাকবে এবং আলটিমেটলি তো সবার কজটা কিন্তু একটা সময় একটা হয়ে গেছে, ফোকাসটা একটা হয়ে গেছে এবং সবাই একসাথে ছিল। তো না হলে তো এটা গণ অভ্যুত্থান হতো না। তো আমার মনে হয় যে এই ধরনের বক্তব্য দিয়ে এই নেতৃত্বের মধ্যে এক ধরনের বিভক্তি তৈরির যে চেষ্টা, এটা কিন্তু আমার মনে হয় যে এটা আমাদের জন্যই ক্ষতিকর। এবং আমি যদি বলি যে এই রাশেদ খানরা, আমাদের মনে আছে 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছে, এই রাশেদ খানরা কি সেই দায়টা কি এড়াতে পারে কিনা? তারা কিন্তু আন্দোলনের একটা সময় তারা কিন্তু সরকারের কাছে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে আন্দোলনটা বন্ধ করে দিয়েছে। তখন আমার মতো মনিরা শারমিনরা ওই রাজপথ থেকে তাদের ঘরে ফিরে যেতে হয়েছে আমাদের দাবি পূরণ না করেই। সুতরাং এই যে লিডারশিপ তখনও কিন্তু কম্প্রোমাইজড হয়ে গেছে, কিন্তু এটা তো বরং এই গণ অভ্যুত্থানটা সফল হয়েছে, এই কোনো লিডারশিপই আসলে শেষ পর্যন্ত কম্প্রোমাইজড হয় নাই, সেজন্যই কিন্তু আন্দোলনটা সফল হয়েছে। তো আমার মনে হয় যে রাশেদ খানরা যখন কথা বলেন তারা তখন ইতিহাস ভুলে যান, তাদের দায়টা ভুলে যান। সুতরাং নিজের
নিজের দায়টা স্বীকার করে নেওয়া এবং নিজের দায় স্বীকার না করে নিজেকে আয়নার সামনে না দেখে অন্যকে আসলে কথা বলা সহজ। সুতরাং আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের লিডারশিপের মধ্যে যত ধরনের বিভক্তি তৈরি করার চেষ্টা করা হবে এটা আমাদের জন্যই দুঃখজনক হবে। এবং এই ছাত্রনেতারা যখন নির্বাহী দায়িত্বে গেলেন, আজকে ডক্টর জিল্লুর রহমান অর্থনীতিবিদ সাবেক উপদেষ্টা বলেছেন যে অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে, এবং তারা যখন নির্বাহী ক্ষমতায় দায়িত্বে গেলেন তাদের যে উজ্জ্বল মুখগুলো দিনে দিনে ম্লান হয়েছে, অনুজ্জ্বল হয়েছে। তো দায়িত্ব নিয়ে এনসিপির যে নেতৃবৃন্দ, যেটায় মানুষ দেশের সেবা করার জন্য মানুষ মনে করেছিল যে ছাত্ররা একটা উদাহরণ তৈরি করবে, সেই উদাহরণ কি দায়িত্ব নিয়ে তৈরি করতে পেরেছিল এনসিপির নেতৃবৃন্দ? এখানে আমার একটা পরিষ্কার, আমার একটা ব্যক্তিগত জায়গা আছে, ভাবনার জায়গা আছে। সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রদের সেই স্টেক হোল্ডার কারা হবে? স্বাভাবিকভাবেই গণ অভ্যুত্থানে এক দফার ঘোষক নাহিদ ইসলাম এবং পরবর্তীতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এর পরে মাহফুজ আলম তারা আসলে সরকারে গেলেন। এখন এটার ফলে যেটা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যত ধরনের ব্যর্থতার দায় সেটা কিন্তু এই তরুণ ছাত্রনেতাদের নিতে হয়েছে। এবং পরবর্তীতে যখন আমরা জাতীয় নাগরিক কমিটি গঠন করেছি, যে কারণে আসলে তারা আমাদের সহযোদ্ধা, জাতীয় নাগরিক কমিটিরও সেই দায়টা নিতে হয়েছে, এবং পরবর্তীতে যখন পার্টি গঠন করেছি আমাদের এনসিপিরও সেই দায়টা নিতে হয়েছে। কিন্তু আপনি কখনো কি এটা খেয়াল করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ধরনের সফলতার কোনো ভাগ কি আসলে পেয়েছে এনসিপি? পায়নি তো। সুতরাং যখন আসলে আপনি বলবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের যত ব্যর্থতা, যত দুর্নীতি, সব কিছুর দায় কিন্তু এনসিপি নিয়েছে, মানে শব্দ এনসিপির, এরকম তো আসলে একটা মিম এখন ক্রিয়েট হয়েছে শব্দ এনসিপির। তো বিষয়টা হচ্ছে যে এই ছাত্রনেতারা ওই সময় যদি আসলে না যেত সরকারে, তাহলে আসলে এই জুলাই, দেখেন জুলাইটা তো আসলে অনেকেরই মাথা থেকে চলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারের কথাই আমি বলছি। এখানে উপদেষ্টাদের মধ্যে এমন অনেক উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন যাদের উপদেষ্টা হওয়াটাই তাদের জীবনের একমাত্র প্রাপ্তি, এবং এরপরে আশেপাশে তাদের কিছু নাই। তারা একটা প্রফেশনে ছিলেন, তারা উপদেষ্টা হয়েছেন, এবং পরবর্তীতে দেখা গেছে তারা আবার কেউ এক্সটেন্ড করতে চেয়েছেন, আপনারা কিচেন ক্যাবিনেটের কথাও শুনেছেন, আবার কেউ ভেবেছে যে আমাদের এই সময়টা শেষ হলে আমরা আমাদের নিজের প্রফেশনে ফিরে যাব। কিন্তু আমাদের ছাত্রনেতারা যে পরিবর্তনের জন্য সেখানে গেছে সেটা তো আসলে তারা করতে পারে নাই। সেখানে তো তাদেরও আসলে কম্প্রোমাইজ হতে হয়েছে, তাদের সব সিদ্ধান্ত তাদের হাতেও ছিল না। সুতরাং এখানে তো অবশ্যই ব্যর্থতার একটা জায়গা আছে, সেটা যেরকম আছে। কিন্তু ধরেন এই যে জুলাই কেন্দ্রিক যে সফলতা, সেই সফলতার জায়গাটাও কিন্তু আমাদের ছাত্রনেতারা পায় নাই কখনো। তাদের নানানভাবে বিতর্কিত করবার একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ মনিরা শারমিন। হেলেন জেরিন খান, আপনারা সরকার আছেন বলে প্রশ্নটা করা যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব হস্তান্তরের অব্যবহতি পূর্বে একটি চুক্তি করেছিল মার্কিন সরকারের সাথে। সেই বাণিজ্য চুক্তি নিয়ে প্রচুর সমালোচনা আছে, এবং সেই চুক্তি থেকে আমরা আসলে সেইভাবে বেনিফিটেড হইনি। এবং এই চুক্তি নিয়ে বিরোধী দল এবং সরকারি দলের এক ধরনের নেক্সাস ছিল, কেউ কারো ওইভাবে উচ্চবাচ্য করেনি। আবারও মার্কিন দূত এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন, আজকে তার শেষ দিন ছিল, এবং বাংলাদেশে এসে সমালোচনা হচ্ছে যে তিনি ভারতের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন। একটি দ্বিপাক্ষিক সফরে এসে বাংলাদেশে এসে ভারতের রাষ্ট্রদূতের সাথে সফর করার কী যৌক্তিকতা আছে, এই নিয়ে প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। তো এই যে মার্কিন তোষণ, আপনারা একসময় যেটা সমালোচনা করেছেন, আপনারা সরকারে এসে সেটাও দেখা যাচ্ছে। এই মার্কিন তোষণ থেকে কি কোনো সরকার বেরোতে পারবে না? ধন্যবাদ আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কয়েকটা বিষয় বলি। মনিরা শারমিন, আমাদের সময় কম, একটু দ্রুত। না, আপনি তো আমাকে সময় দিলেন না। প্রথমত মনিরা শারমিন কয়েকটা বিষয় বলেছে, যেমন গভর্নরকে নিয়ে কথা বলেছে। গভর্নর দেখেন আমাদের দলের কোনো পদ পজিশন কোনো দিনই তিনি করেন নাই, মানে ছিলেন না। কাজেই তিনি কিন্তু আমাদের একটা নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, সেখানে সাজেশন নেওয়ার জন্য আপনি কয়েকজন বিভিন্ন মানে বিশেষজ্ঞর মতামত নেওয়ার জন্য নেওয়া হয়েছিল, তার মধ্যে গভর্নরের নাম ছিল 1 নাম্বার। 2 নাম্বার হলো নির্বাচন কমিশনের যে সহকারী সচিব যাকে দেওয়া হয়েছে, সেম থিং, তিনিও কিন্তু কোনো দিন আমাদের বিএনপির কোনো রকমের পদ পজিশন তিনি কখনোই করেন নাই, হোল্ড করেন নাই। নাম্বার 3 হলো দুর্নীতি। একমাত্র দলীয় লোক পদে না থাকলে সমমানা বা থাকতে পারে প্রত্যেকটা, মানে আপনিও হতে পারেন, আপনার একটা নিজস্ব মতামত আছে না, সেটা ভিন্ন জিনিস। আপনি যতক্ষণ পর্যন্ত পদ ক্যারি না করবেন না ততক্ষণ তো আপনি এই দলের কোনো স্ট্রাকচারের মধ্যে থাকবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি এই স্ট্রাকচারের মধ্যে পড়বেন না, ততক্ষণ পর্যন্ত আমরা ওনও করব না। যখন সে কোনো একটা আমাদের প্রাথমিক সদস্য পদ নিবে, সেই দিন থেকে সে আমাদের দল, আমরা তাকে ওন করব। দ্বিতীয়ত যে দুর্নীতির কথাটা বলেছে মনিরা শারমিন, দেখেন
নিশ্চয়ই টিআইবি কদিন আগে একটা রিপোর্ট দিয়েছে, সেখানে দেখেছেন যে ওই ফ্যাসিস্টদের আমলে 1 বছরে যে দুর্নীতি হতো তার 3 গুণ বেশি দুর্নীতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এবং মনিরা শারমিন আরেকটা বলেছে যে বিশেষ করে গণ অভ্যুত্থানের পরে ছাত্ররা যারা এনসিপি যারা নেতৃত্বে জায়গায় ছিলেন তারা আসলে কেউ তেমন কোনো বেনিফিট পায় নাই। তাইলে এই যে ডক্টর ইউনূস প্রথমেই বললেন যে আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা, তারপরে পরবর্তীতে দেখলাম যে ছাত্রদেরই 3 জন প্রতিনিধি চলে গেল উপদেষ্টা মণ্ডলীতে। দেখেন গণ অভ্যুত্থানে কিন্তু আমরাও একটা করেছিলাম 90-তে, কিন্তু গণ অভ্যুত্থান যেটা হয়েছিল তখন আমি ইডেন কলেজের পরবর্তীতে ইডেন কলেজে ভিপি হয়েছিলাম। আমরা কিন্তু গণ অভ্যুত্থানের পর কিন্তু সবাই যার মানে একাডেমিক এরিয়াতে চলে গিয়েছে, আমরা কিন্তু ক্ষমতার কোনো লোভ করি নাই। কিন্তু দেখা গেল যে এই যে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিল তারা এই অভ্যুত্থানের পরই তারা ক্ষমতার জন্য ব্যাকুল হয়ে গেল, এবং ব্যাকুল হবার কারণেই কিন্তু আজকে যে তাদের আনপপুলার, আমরা যদি নেপালের আমাদের কিছুদিন পরই কিন্তু নেপালে একটা এরকম গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু দেখেন নেপালে কিন্তু এরপরে এই যে কদিন আগে নির্বাচন হলো সেখানে কিন্তু এই ছাত্র প্রতিনিধিরাই কিন্তু সরকার গঠন করেছে। আর আমরা পাশাপাশি কি দেখলাম যে যেখানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, যদিও ব্যাপক ছাত্ররা এখানে অংশগ্রহণ ছিল, যেখানে প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, মাদ্রাসা ছিল বলেন, এবং ছাত্রদল যেখানে আপনি জানেন যে এই 36 জুলাইয়ে আমাদের প্রায় 422 জন আমরা নেতাকর্মী হারিয়েছি, তার মধ্যে আমাদের ছাত্র নেতাই ছিল 175 মতো এরকম। তো এই যে ব্যাপক জনগোষ্ঠী তারা তো আর এই এনসিপির মধ্যে পড়ে না, কিন্তু এই এনসিপি দেখেন এর মধ্যে যারা উপদেষ্টা হলো, বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যে তার একজন পিএস, তাকে আমরা দেখলাম যে শেখ হাসিনা 17 বছরে তার একজন পিএ 400 কোটি টাকার মালিক হলো, আর আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস হলো মাত্র গত 4-5 মাসে দেখা গেল যে সে 3 কোটি টাকা মানে 300 কোটি টাকার মালিক হয়েছে। এবং এই যে টিআইবি যেটা রিপোর্ট দিয়েছে, তাহলে এটা দায়িত্ব কিন্তু এই কে জানি এনসিপিকেই নিতে হবে, কারণ যেহেতু প্রধান উপদেষ্টা বলেছে তারাই হচ্ছে তাদের নিয়োগকর্তা, এবং আমরা দেখেছিও প্রধান উপদেষ্টা কখন পদত্যাগ করবে কিংবা চলে যাবে, কিংবা তাকে আরও দীর্ঘ বছর থাকতে হবে, 5 বছর থাকতে হবে। সাজিদের মতো নেতা বক্তব্য দিয়েছে তারকে আরও দীর্ঘদিন। তো এই যে সব মিলিয়ে কিন্তু আমরা বলতে পারি যে এই যে দুর্নীতির দায়িত্ব কিন্তু এনসিপিকেই নিতে হবে, কারণ এটার আরেকটা বহিঃপ্রকাশ যে এনসিপির মতো একটা ইয়াং তরুণ রাজনৈতিক দল, তাদের অধিকাংশই কিন্তু আপনি জানেন যে তারা এখন স্টুডেন্ট, তাদের ওরকম কর্মসংস্থান নাই, কিন্তু তারা আপনার বাংলা মোটরের মতো জায়গায় সবচেয়েতে বাণিজ্যিক এরিয়া, সেখানে একটা তারা কিন্তু পার্টি অফিস দিয়ে বসেছে। এই টাকার উৎস কোথায়? এবং তাদের অনেকের বাড়ি ঘর ছিল না পর্যন্ত, তারা এখন প্যারাডো নিয়ে ঘুরছে। এটা কিন্তু আজকে সমস্ত জাতির কাছে প্রশ্ন যে স্টুডেন্টরা, এই যে আজকে আমি আসার সময় একটা টক শো দেখছিলাম, একজন সম্পাদক সে বলছিল যে আমি আজ পর্যন্ত একটা ভালো গাড়িতে চড়তে পারি না, কিন্তু এই সমস্ত এনসিপি নেতারা প্রাডো নিয়ে চলছে। তো এইগুলোর দায়িত্ব তো তাদেরকে নিতে হবে। তারপরে যেটা বলেছেন যে কি জানি সে কথা বললো যে নূরের যে কি যেন তার সাধারণ সম্পাদক ছিল, সে যে বক্তব্য দিয়েছে, রাশেদ খানের বক্তব্য দিল, কিন্তু আব্দুল কাদের যেটা বলেছে সেটা তো মনিরা বলল না। আব্দুল কাদের তো বলেছে যে কি জানি কিভাবে সাজিদ এবং সাজিদের সাথে হাসান তারা কিভাবে, এবং আমরা তো স্পষ্ট আমাদের দিনের আলোর মতো এই জাতি দেখেছে কিভাবে ওই যমুনাতে গিয়ে হাসনা, সার্জি, তার একজন 3 জন গিয়ে কম্প্রোমাইজ করলো। পরবর্তীতে দেখেন দীর্ঘ 17 বছর আমাদের অসংখ্য নেতা যাদের ডান্ডা বেরিয়ে পড়েছে, গুম করার দিয়েছে, বছরের পর বছর তারা জেলে থেকেছে, কিন্তু কম্প্রোমাইজ তো করে নাই। কিন্তু আপনার নাহিদ থেকে শুরু করে একেবারে যে 5 জন ডিবি অফিসে গিয়েছিল তারা তো কম্প্রোমাইজ করে স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল। মনিরা শারমিনের উত্তরটা আপনি দিলেন, আমার উত্তরটা আপনি বিরতির পরে দেন। আমাদের একটা বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবার আপনার কাছে আসবো, আমাদের প্রশ্নের উত্তরটা তখন আশা করি পাবো আপনার কাছে। দর্শক, আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আমরা কথা বলছিলাম হেলেন জেরিন খানের সাথে। মার্কিন
চুক্তি নিয়ে আপনার কাছে একটি প্রশ্ন ছিল যে আসলে মার্কিন চুক্তিতে বারবারই বাংলাদেশের স্বার্থ বিঘ্নিত হচ্ছে। আমরা কবে একটি বাংলাদেশ, আপনাদের দলীয় স্লোগান যেহেতু সবার আগে বাংলাদেশ, তো সবার আগে বাংলাদেশকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটা একটা ইস্যু। আর ছোট করে বলবেন যে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সব কিছুই আলোচনা হচ্ছে বিএনপির ভিতর। বিএনপি জাতীয় সরকার গঠনের কথা বলে জাতীয় সরকার গঠন করেনি, ঠিক আছে, সেই আলোচনা বাদ, কিন্তু একটি সর্বসম্মত উপায়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি কি করছে? শুধু কি দলীয় মানে 2/3 সংখ্যাগরিষ্ঠ আছে দেখি শুধু নিজেরা আলোচনা করেই রাষ্ট্রপতি নির্বাচন হবে, না বিরোধী দলের সাথে আলোচনার সুযোগ রাখছেন আপনারা? প্রথমত বলতে চাই যে সবার আগে বাংলাদেশ যে স্লোগান, দেখেন এটা কিন্তু আমরা বারবার করে প্রমাণ করেছি। আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা তো একটা নতুন কোনো দল না, আমরা অসংখ্যবার দল পরিচালনা করেছি, রাষ্ট্র পরিচালনা করেছি, এবং আমরা বারবার করে প্রমাণ করেছি যে বিএনপি হচ্ছে একমাত্র দেশপ্রেমিক দল। সেটা জীবন দিয়ে হলেও প্রমাণ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75-76 বছর বয়সে তিনি জেল খেটে বিনা চিকিৎসায় অনেকটা তিনি মৃত্যুবরণ করেছে, তারপরেও প্রমাণ করেছে তিনি দেশকেই ভালোবাসেন এবং দেশের জন্য তিনি মৃত্যুবরণ। আমরা তো বেশি টাকা দিয়ে কেন গম এবং তেল বা অন্যান্য কিছু কিনছি আমেরিকার কাছ থেকে? মেবি এটা আমার দলের স্বার্থে হলো, আমরা আমার দেশের স্বার্থে হলো আমরা করব। আর আপনি তো জানেন পৃথিবী হচ্ছে গ্লোবাল ভিলেজ, একটা দেশের সাথে আরেকটা দেশ এখন এত কানেক্টেড, একটা দেশের সাথে আরেকটা দেশ হলো এখন যেটা হচ্ছে যে বাণিজ্যিকভাবে আমরা কিন্তু একটা দেশ আরেকটা দেশের সাথে রিলেটেড। হ্যাঁ, আর এই পৃথিবী এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে চায়না ইন্ডিয়ার মাঝখানে একটা দেশ, এবং আমেরিকা হলো সুপার পাওয়ার একদম সবার উপরে। তো আর আমেরিকা তো সব দেশে দেশে গণতন্ত্রের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গায় ভূমিকাও পালন করছেন, এবং কোনো জায়গায় দেখা যাচ্ছে এটার বাইরেও গিয়ে তারা অনেক কাজ করছেন। তবে আমেরিকার যেটা দেখি যে তাদের একদম নিজস্ব ব্যক্তি স্বার্থ, নিজস্ব তাদের রাষ্ট্রের স্বার্থে ছাড়া তারা কিন্তু অসংখ্য দেশের আবার অনেক ভালো কাজও করেছেন। যেমন এক্সাম্পল হিসাবে আমি নিয়ে আসতে পারি জাপান বলেন, সাউথ কোরিয়া বলেন, ভিয়েতনাম বলেন। তো বাংলাদেশও তারা বিভিন্ন সময় বিভিন্ন সহযোগিতা করেছেন। তো কাজে সেটাও আমরা ভুলে যেতে পারি না। সেই কারণে এই সমস্ত সুপার পাওয়ারদের সাথে যদি কোনো রকমের আন্ডারস্ট্যান্ডিং কিংবা চুক্তিতে চলে যাওয়া হয়, হুট করে আমি মনে করি না সেটার বিরুদ্ধে কোনো সরকার এসে একটা ভূমিকা নিতে পারবে। রাষ্ট্রপতি নির্বাচনটা হলো, আপনি তো জানেনই যে আজকে আমাদের স্থায়ী কমিটি বৈঠক চলছে। তা আমার মনে হয় যে আমরা দেখেছি যেটা বেশ কয়েকটা ডিসিশন নিয়েছেন, যেমন ধরেন আমরা সংরক্ষিত আসনে যে নারী এমপি হয়েছি, সেটা কিন্তু একদম অ্যাবসলিউট দীর্ঘ সময় প্রায় 2 দিন 3 দিন আলোচনার ভিত্তিতে তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন। আমি মনে করি যে রাষ্ট্রপতির এই নির্বাচনটিও একেবারে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া যা আছে সেটা ফিল আপ করেই। বিরোধী দলকে কি আপনারা বিরোধী দলের এখানে তো যেহেতু অ্যাবসলিউট মেজরিটি আমাদের, বিরোধী দলের তেমন কোনো ভূমিকা নাই, কিন্তু তারপরে যদি দরকার হয় সেটা নিতে পারেন। কারণ বিরোধী দলকে আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে তাদেরকে গুরুত্ব দিয়ে থাকেন বিভিন্ন বিষয় নিয়ে, সেই ক্ষেত্রে নিতে পারেন। ধন্যবাদ হেলেন জেরিন খান। মনিরা শারমিন, আপনার নিশ্চয়ই অনেক কথা জমে গেছে, আমি আর প্রশ্ন না করি, আপনার বোধহয় কিছু উত্তর দেওয়ার আছে। ধন্যবাদ। প্রথমত আমি একটু এটা বলি, সেটা হচ্ছে যে আপাদের যেটা সমস্যা আসলে, হ্যাঁ, বিএনপির যেটা সমস্যা সেটা হচ্ছে এই যে তরুণদের, আপনারা বলেন না, সবসময় প্রশ্ন করেন যে কি পরিবর্তন হলো, তাই না? এই জুলাই কি পরিবর্তন হলো? কিছুই না, সবাই হতাশ। একটা জায়গায় শুধু আমি একটা আশা দেখি, সেটা হচ্ছে যে এই প্রথমবারের মতো বাংলাদেশে যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, এই প্রথমবারের মতো মানে আপাদের জন্য এটা দুঃখের বিষয় যে এই প্রথম তরুণরা পড়ার টেবিলে আর ফিরে যায় নাই। তারা রাজনৈতিক হিস্সাটা দাবি করেছে এবং তারা রাজনৈতিক দল গঠন করেছে। কারণ আপনারা চায় তরুণরা কি করবে, ছাত্ররা কি করবে, সবসময় রক্ত দিবে, তারা আন্দোলন করবে, তাদের হাতে ক্ষমতাটা দিয়ে দিবে। এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে তার পরবর্তী সময় সুবিধাভোগী হচ্ছে বিএনপি। তারা পরবর্তীতে সরকারে গেছে, ওই সুবিধার গণ অভ্যুত্থানের সুবিধার ভোগী আর কি। এই প্রথমবারের মতো ওনাদের অসুবিধা হয়ে গেছে, তরুণরা রাজনৈতিক হিস্সা দাবি করেছে এবং তারা এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার হয়েছে। এই যে দেখেন নিয়োগকর্তা, ইউনূসের নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা, এটা বলে ইউনূস এটা পাপ করে ফেলছে মোটামুটি, কবিরা গুনাহ টাইপের। কিভাবে? হ্যাঁ, অবশ্যই নিয়োগকর্তা। গণ অভ্যুত্থান পরবর্তী সময় ওই সময় অবশ্যই তরুণরা এই ছাত্ররা হচ্ছে একটা বড় স্টেক হোল্ডার ছিল। ওই সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়া আর কে হতে পারতো
বাংলাদেশের মানে ওই সময় দায়িত্ব নেওয়ার জন্য আসলে কেউ ছিল না। সেই জায়গা থেকে উনি নিয়োগকর্তা, এটা আমি খুব অসুবিধা মনে করি না। এবং দেখেন, আমি যদি বলি যে এই আপাদের এত এত অসুবিধা তরুণদেরই গুরুত্ব দিয়েছে, মুখে মুখে গুরুত্ব হয়তো আমাদের দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আসল গুরুত্বটা কিভাবে দিয়েছে আমরা যখন দেখি যে আমরা তো এখন ডট মিলাতে পারি যে ইন্টারিম সরকারের নিরাপত্তা উপদেষ্টা হচ্ছে এখনকার পররাষ্ট্রমন্ত্রী, ইন্টারিম সরকারের অ্যাটর্নি জেনারেল হচ্ছে এখন আইনমন্ত্রী, এবং একজন সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছেন যে লন্ডনে গিয়ে আমাদের নেতাকে ট্রফি দিয়ে এসেছে। তো এই যখন অবস্থা, তার মানে সবচেয়ে আসলে ইন্টারিম সরকার আসলে গুপ্তভাবে আসলে কারা চালাতো এটা এখন আমাদের কাছে পরিষ্কার। এখন দেখেন, এই যে বলে যে এই ছেলেপেলেরা এরা হচ্ছে কিছুদিন আগে তারা খাবার দাবার পেত না, এখন তারা প্রাডো গাড়ি নিয়ে ঘুরে। আচ্ছা, আপনারা হাদি তো রিকশায় চলাচল করতো, হাদির নিরাপত্তা আপনারা দিতে পারছেন? হাদির এই যে নাহিদ ইসলাম, আজকে যদি আমাদের উপর হামলা হয় বারবার, তারপরে নাহিদ ইসলামের নিরাপত্তা আপনারা দিবেন না তো? হাসান আব্দুল্লাহর নিরাপত্তা আপনারা দিবেন না তো? কোথাও থেকে চেয়ে হইলেও, একটা রেন্ট টেকার হইলেও গাড়ি তো আমাদের নিতে হয়, কারণ আপনারা নিরাপত্তা দিবেন না। হাদি মরে গেছে, তার তো বিচার আপনারা করতে পারেন নাই এখন পর্যন্ত। আপনারা নির্বাচিত সরকারের 5 মাসের হিসাব করেন, কিন্তু আপনারা এখন পর্যন্ত এই যারা জড়িত চিহ্নিত আসামি তাদের ভারত থেকে নিয়ে আসতে পারেন নাই। আর কি বলবো? সুতরাং এই যে ন্যারেটিভ বিল্ডিংয়ের রাজনীতি, এবং এই প্রথমবারের মতো এই তরুণরা রাজনীতিতে এসছে বলে রাজনীতিতে এই তরুণদের যে ভিলিফাই করার যে একটা প্রবণতা, এটা বিএনপির যে পর্শিয়ান রাজনীতিবিদরা তাদের আছে। এইটা আমি মনে করি রাজনৈতিকভাবে তাদের একটা অদূরদর্শিতা এবং কার্পণ্য। কত বছর রাজনীতি করবেন ভাই? কতদিন আপনি এমপি থাকবেন? কতদিন মন্ত্রী থাকবেন? আপনার তো একটা রিটায়ারমেন্টের জায়গা থাকতে হবে। আমার মনে হয় রাজনীতিতে এই বর্ষিয়ান রাজনীতিবিদদেরও একটা রিটায়ারমেন্টের সময় থাকা উচিত, এবং তরুণদের আসলে ক্রমাগত এই ভিলিফাই করার রাজনীতি থেকে বের হয়ে তাদের আসলে রাজনীতিতে একটা উন্মুক্ত জায়গা তৈরি করা উচিত। এবং এটা হচ্ছে বেগম জিয়ার রাজনীতি। দেখেন, আমি একটা কথা দিয়ে শেষ করব। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আপনি শুরু করেছিলেন না কি পরিবর্তন? আমাদের পরিবর্তনটা কি হলো? আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আমি আসলে কোনো পরিবর্তন দেখি না। একটা জিনিস শুধু হচ্ছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে পার্থক্য ছিল, সেটা হচ্ছে বেগম জিয়া। বেগম জিয়ার রাজনীতি এখন বিএনপি করে না। এই বেগম জিয়া যখন নাই, ঠিক আওয়ামী লীগ এবং বিএনপি এখন মিলেমিশে একাকার। ধন্যবাদ মনিরা শারমিন। আচ্ছা, আমি যেটা না, লাস্ট মানে আমার সময় নেই, আপনি এক কথা যদি কিছু বলতে চান। না, বলতে চাই আমরা তরুণদের কি জানি তো, তরুণদেরকে কোনো কিছু মানে আমাদের সমস্যা হলো তরুণদের রাজনীতি করা। দেখেন, এবং তারা খুব ভালো কাজ করেছে, তারা ন্যায্য হিসেবে চেয়েছে। তারা যে ভালো কাজ করেন, এই জনগণ 12 ফেব্রুয়ারি নির্বাচনে বুঝিয়ে দিয়েছে। মাত্র 6টা সিট পেয়েছে, তাও আবার শুধু আমরা চাই না, এদেশের আপামর জনসাধারণ চেয়েছে বিদায়ী জামাতে ইসলামের সাথে ঐক্য করে তারপরে 6টা সিট নিতে হয়েছে। তো এটা কি আমরা চেয়েছি? এটা এদেশের জনগণ তাদেরকে কি বলবো, তাদেরকে একেবারে তাদের মন থেকে মানে ছুঁড়ে ফেলে দিয়েছে, অথবা মন থেকে তাদেরকে ধন্যবাদ হেলিন খান এবং মনিরা সুলতানা আপনাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন, শুভরাত্রি।